স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছে আমি সুরভি তরণী। আজকে আমরা দেশ সন্ধ্যায় কথা বলবো আশ্বাসের রাজনীতি ও বাস্তবতা এই বিষয়টি নিয়ে, এবং কথা বলার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডান পাশে আছেন রাশেদ খান, বিএনপি নেতা, এবং তার পাশে রয়েছেন নজরুল ইসলাম ছোটন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল। আপনাদের দুজনকেই আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে স্বাগত। আমি প্রথমে রাশেদ খান, আপনার কাছ থেকে একটু শুনে নেই যে আমরা দেখলাম যে কেবল পল্লবীতে রামিসা ধর্ষণ কিংবা বনশ্রীতে মাদ্রাসা শিক্ষার্থী বলাৎকার নয়, সাম্প্রতিককালে কিন্তু বেশ কয়েকজন শিশু ধর্ষণ ও হত্যার শিকার হয়েছেন, এবং চট্টগ্রামে শিশুকে ধর্ষণের অভিযুক্তকে ধরে গণপিটুনি দেয়া হয়। বিক্ষুব্ধ জনতা খুবই ক্ষোভ প্রকাশ করে। আসলে এইসব ঘটনা কি প্রমাণ করছে এবং সরকারকে কিভাবে এখানে ফ্রেম করা হচ্ছে, আপনি কি মনে করেন? আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটি বক্তব্যে উল্লেখ করেছেন আমাদের যে শিশু রামিসা, তাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং ধর্ষণ করা হয়েছে, এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং যে অপরাধী বিচারের মাধ্যমে 1 মাসের মধ্যেই তার ফাঁসি নিশ্চিত করা হবে, এটি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। দেখেন, আমাদের দেশে যারা অপোজিশনে আছে তারা ধর্ষণকে নিয়ে এক ধরনের রাজনীতি করছে। তারা যদি বিচারের দাবি করত, সেটিকে আমি ইতিবাচকভাবে দেখতাম। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে সেই ভুক্তভোগী পরিবারের বাসায় গিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে বিচারের দাবি করেছে যে 90 দিনের মাথায় তারা বিচার চায়। যেদিন হচ্ছে সোহেল গ্রেপ্তার হলো, ওই দিনই এনসিপি 90 দিনের মাথায় বিচারের দাবি করেছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী 1 মাসের মধ্যে বিচার করার অঙ্গীকার করেছেন। তার মানে কি? তার মানে ধর্ষণের বিরুদ্ধে এনসিপি জামাতের থেকে বিএনপি বেশি সোচ্চার। এবং আপনি নিশ্চয়ই আগের যে রাজনৈতিক ঐতিহ্য ছিল, শেখ হাসিনা যে ধরনের নোংরা ঐতিহ্য সৃষ্টি করেছিল যে ভিকটিম শেখ হাসিনার গণভবনে যাবে, আর বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি ভিকটিমদের বাড়িতে যাচ্ছেন, এইটাই আসলে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতি এবং সেই ইতিবাচক রাজনীতি বা জনগণের সেবা জনাব তারেক রহমান করছেন। আমি দৃঢ় আশা ব্যক্ত করছি যে এই সরকার ধর্ষণের বিরুদ্ধে তার যে অবস্থান সেটা ইতিমধ্যে ক্লিয়ার করতে পেরেছে। এবং এনসিপি জামাত যে রাজনীতি করছে, যেটি আমি পূর্বেই উল্লেখ করলাম, দেখেন তারা যদি একটি গঠনমূলক প্রতিবাদ করে সেটি অত্যন্ত গ্রহণযোগ্য। কিন্তু দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী যে সময় এই শিশু কন্যার বাড়িতে গেল ভিকটিমের পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য, সেখানে পরিকল্পিতভাবে একটা গোষ্ঠী সেখানে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, তাদেরকে কেন্দ্র করে। দেখেন, যেখানে 24 ঘন্টার মধ্যে আসামিরা গ্রেপ্তার হয়েছে, আইনমন্ত্রী বলেছে 7 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। আজকে প্রধানমন্ত্রী বললেন যে 1 মাসের মধ্যে বিচার শেষ হবে, ফাঁসি হবে যে অপরাধী তার। সেখানে এই যে ভুয়া ভুয়া স্লোগান, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত, এবং এটা অবশ্যই যারা বিরোধী শিবিরে রয়েছে তারাই পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটিয়েছে যে বিএনপি সরকারকে দেশের জনগণ চাচ্ছে না। কেন বলছি? কারণ পরবর্তীতে আমরা দেখেছি যে জামাতের নেতৃবৃন্দ, এনসিপির নেতৃবৃন্দ এই ঘটনাকে পুঁজি করে রাজনীতি করেছে। তার মানে কি? এই ঘটনা তারা সৃষ্টি করেছে এবং তারা ধর্ষণের বিচার চায় না, তারা বিএনপি সরকারের পতন চায়। যে কোনো একটা ঘটনা পরিকল্পিতভাবে সেই ঘটনার সাথে নিজেদেরকে সম্পৃক্ততা রেখে বা একটা ঘটনা ঘটলে সেই ঘটনাকে রাজনীতিকরণ করে এই ধরনের নানান কিছু কিন্তু তারা করছে। তো যাই হোক, বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি রামিসার বাবার যে আস্থা, বিশ্বাস, আপনি নিশ্চয়ই দেখেছেন তিনি বলেছেন যে আমার 1000 স্কোয়ার ফিটের এই বাড়ি 10,000 টাকা মাত্র ভাড়া, সেই বাড়িতে জনাব তারেক রহমান আসবেন আমি প্রত্যাশা করি নাই, কিন্তু আমার আস্থা ছিল যে তিনি আসবেন। অর্থাৎ আজকে 18 কোটি মানুষের যে আস্থা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, সেই আস্থা দেখে জামাত এবং এনসিপি নেতৃবৃন্দ তারা পাগল হয়ে গেছে। তারা আজকে গালিগালাজ শুরু করছে। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারিদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে যে 1/11 সরকারের সময় তার কোমর ভেঙে দেওয়া হয়েছিল সেটাকে কটাক্ষ করা হচ্ছে। আজকে বলা হচ্ছে, যেটা নাসিরউদ্দিন পাটোয়ারি বলল যে কন্যাকে দিয়েছে ফুটবলে আর তার স্ত্রীকে দিয়েছে হাসপাতালে আর নিজে বৃষ্টি বিলাস করছে। বাংলাদেশের মাননীয়, শেষ করি একটু, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী কোনো বৃষ্টি বিলাস করছেন না। তিনি প্রতি সপ্তাহে তিনি
বিভিন্ন জেলায় ছুটে যাচ্ছেন, মানুষের কথাগুলো শুনছেন, তার পাশে একজন কৃষককে বসিয়েছেন। এর থেকে আর কি পরিবর্তন দেখতে চান? তিনি 9টা থেকে অফিস করছেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এরপরে কৃষি ঋণ মৌকুব, সামাজিক নিরাপত্তামূলক বিভিন্ন কর্মসূচি তিনি হাতে নিয়েছেন। অর্থাৎ আজকে জনগণের যে রাজনীতি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন, যেমনি ভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে রাজনীতি করেছেন, ঠিক একইভাবে একজন যোগ্য উত্তরসূরি হিসেবে সেই রাজনীতি আজকে জনাব তারেক রহমান করছেন। এই রাজনীতি দেখে আজকে জামাত ইসলাম এবং এনসিপি তারা কোনো রাজনীতি খুঁজে পাচ্ছে না, এই জন্য আজকে গালিগালাজের রাজনীতিকেই তারা বেছে নিয়েছে। আমি আসবো আবার আপনার কাছে। এই পর্যায়ে নজরুল ইসলাম ছোটন, আপনার কাছে একটু জানতে চাই যে গতকালে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে পুলিশের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে চার্জশিট জমা দেওয়া হবে, বাকি বিচারের দায়িত্ব আইন বিভাগের। আসলে উনি এইটার মাধ্যমে কি মেসেজ দিতে চেয়েছেন? আমরা কি তাহলে আবারও সেই বিচারের রায় হওয়ার পরে বিচার কার্যকর কবে হবে সেই দিনটি গুনবো নাকি? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার সহ-আলোচককে। দেখুন, বিচারের বাংলাদেশের যে কার্যবিধি রয়েছে ফৌজদারি আইন, সেখানে কিছু পদ্ধতি রয়েছে। আপনি দেখবেন যে আইনমন্ত্রীও একটি স্টেটমেন্ট দিয়েছেন যে আমাদের এই চার্জশিটটি দিতে হলে ডিএনএ রিপোর্ট লাগবে। ডিএনএ রিপোর্ট আসার জন্য 48 ঘন্টা থেকে 72 ঘন্টা সময় লাগে। কারণ হচ্ছে 24 ঘন্টার মধ্যেই আসামি অ্যারেস্ট হয়ে গিয়েছে, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সগুলো অলরেডি সংরক্ষণ করেছে পুলিশ যারা ইনভেস্টিগেশনের দায়িত্বে আছেন। এখন শুধুমাত্র যদি ডিএনএ রিপোর্টটা চলে আসে, ডিএনএ রিপোর্টটা আসার পরেই যত দ্রুত ডিএনএ রিপোর্টটা আসবে তত দ্রুত চার্জশিট সাবমিট হবে। এবং আজকে আইনমন্ত্রী একটি কথা বলেছেন যে হয়তো আমরা এই বন্ধের আগে, ঈদের আগে হয়তো চার্জশিটটা সাবমিট হয়ে যাবে। তো যখন আমাদের চার্জশিটটা সাবমিট হয়ে যাবে, সেক্ষেত্রে এটা বিচারের জন্য প্রস্তুত হয়ে যাবে। তখন নারী শিশু ট্রাইব্যুনালে খুব দ্রুত, আপনি জানেন যে এই মামলাগুলো শেষ হয়ে যায়। যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটি যেহেতু একটি, শুধু এটি নয়, আমি মনে করি শিশু হত্যা এবং ধর্ষণ এটা বাংলাদেশে প্রথম থেকে কিন্তু দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার হয়েছে। নারী শিশু ট্রাইব্যুনালগুলো শুধুমাত্র এই নারী শিশু ধর্ষণের বিচার হয়, বা আরও যে প্রাসঙ্গিক অপরাধগুলো রয়েছে নারী কেন্দ্রিক। তা আমার মনে হয় এটি খুব দ্রুত বিচার শেষ হয়ে যাবে। হ্যাঁ, জনগণের মনে একটি প্রশ্ন অনেক সময় থেকে যায় যে আমরা বিচার শেষ করি কিন্তু ফাঁসি কার্যকর হয় না। আপনার যখন নিম্ন আদালতে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হয়, তখন এই ফাঁসি কনফার্মেশনের জন্য হাইকোর্ট ডিভিশনে যেতে হয়। হাইকোর্ট ডিভিশনে গেলে সেক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে কিছু দীর্ঘসূচিতে দেখা যায় অনেক সময়। কিন্তু যদি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মনে করেন যে উনি এই শিশু ধর্ষণের বিচারগুলো খুব দ্রুত শেষ করবেন, তাহলে তিনি স্পেশাল বেঞ্চ করে দিতে পারবেন এবং স্পেশাল বেঞ্চে এই মামলাগুলো খুব দ্রুত শুনানি করে বিচারের একদম পর্যাপ্ত শেষ করে ফাঁসি কার্যকর করা যাবে। জি, এখানে যদি আদালতের রায় কোনো অপরাধীর ধরেন সর্বোচ্চ মৃত্যুদণ্ড হলো, সর্বোচ্চ সাজা হলো মৃত্যুদণ্ড, সরকার কি চাইলেই সাথে সাথে সেটি কার্যকর করতে পারে? না, কারণ হচ্ছে বিচারের আমাদের অনেকগুলো ধাপ রয়েছে। আপনি একজন ভিকটিমের যেমন বিচার পাওয়ার অধিকার রয়েছে, একজন আসামিরও বিচার পাওয়ার অধিকার রয়েছে। আমাদের যে ফৌজদারি কার্যবিধি রয়েছে সেটা হচ্ছে নিম্ন আদালত যখন তাকে সাজা দিবেন, অথবা যদি উনি খালাস পান, সাজা দিলে ওনাকে আপিলের সুযোগ দিতে হবে। সেই হাইকোর্ট ডিভিশনে সে আপিলের শুনানি হবে। আপিলের শুনানি শেষে যদি উনি আপিল বহাল থাকে, ওনার রায় বহাল থাকে, তাহলে উনি আবার হাইকোর্ট ডিভিশনের থেকে আমি অ্যাপিলের ডিভিশনে যাবেন। অ্যাপিলের ডিভিশন থেকে শেষ পর্যন্ত ছায় হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে। এই যে একটি প্রক্রিয়া, এটি হচ্ছে বিচারিক প্রক্রিয়াকে আপনাকে ফলো করতে হবে, যে তাকে সর্বোচ্চ লেভেলে যদি কোনো সম্ভাবনা থাকে ওনাকে সেই পর্যন্ত শুনানি এবং বিচারের ওনাকে মুখোমুখি হওয়ার সুযোগ দিতে হবে। বাংলাদেশের যে আন্তর্জাতিক যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী কিন্তু এই প্রক্রিয়াগুলো ফলো করতে হয়। এই জন্যই বলছি যে যদি নিম্ন আদালত খুব দ্রুত 7 কার্য দিবস অথবা 10 কার্য দিবসের মধ্যে বিচারটি শেষ করতে পারে, বিচার নিষ্পত্তি করতে পারে, তাহলে সেটি হাইকোর্ট ডিভিশনে চলে যাবে মৃত্যুদণ্ডাদেশ কনফার্মেশনের জন্য। সেখানেও যদি ওনার মৃত্যুদণ্ড বহাল থাকে, তাহলে যদি আসামি পক্ষ আপিল করে অথবা যদি আপিল না করে, সেক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে। বিচার বিভাগ কি সেই 1861 সালের আইনটা ফলো করে? বিচার বিভাগ সেই পেনাল কোড, আমাদের যে 1868 সেটা হচ্ছে পেনাল কোড, আমাদের ধারা। আর আমাদের বিচার হচ্ছে কি 1898 সিআরপিসি, ক্রিমিনাল কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, সেই কার্যধারা অনুযায়ী বিচারগুলো আমাদের হয়ে থাকে। এবং আপনারও নিশ্চয়ই হচ্ছে আসিয়ার ঘটনার কথা আপনি নিশ্চয়ই ভুলে যাননি, এবং হচ্ছে সেই যে 2021 সালে গুলশানে একটি ফ্ল্যাটে মোসাররত জাহান মুনিয়ার মরদেহ পাওয়া গেল এবং সবাই জানলো যে উনি সুইসাইড করেছেন, এবং সেই 5 বছর মনে হয়ে গেছে, সেটার এখনো বিচার হয়নি। আসলে কেন এইসব ঝুলে আছে আপনার কি মনে হয়? দেখুন, আপনি যে মুনিয়া হত্যার কথা বিচার করলেন, দেখুন তখন যে সরকারগুলো ক্ষমতায় ছিল তারা সেই বিচারগুলো করতে চায়নি। তখনকার বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে আপনার অনেক পার্থক্য আছে। আপনি দেখবেন যে আমার সহায়ক রাশেদ খান বলেছেন যে আগে
গণভবনে ভিকটিমের পরিবার যেত, কিন্তু এবার কি দেখলেন যে মাননীয় প্রধানমন্ত্রী ভিকটিমের বাসায় চলে গিয়েছেন। সো আপনি তখনকার উদাহরণ টেনে আপনাকে হবে, আপনি দেখবেন যে অনেকগুলো বিচারকাণ্ড কিন্তু ঝুলেছিল। বিএনপি সরকার যখন ক্ষমতা আসলো তারা কিন্তু সেই বিচারগুলো আবার শুরু করেছেন, সেই তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। আপনি দেখবেন সাগর ইমাম হত্যা মামলা, সেটা কিন্তু আপনি দেখবেন আবার বিচার প্রক্রিয়া খুব দ্রুত শুরু হয়েছে। সো আপনি পেছনের বাংলাদেশটাকে ভুলে যেতে হবে। আমি মনে করি এই রামিসা হত্যাকাণ্ডের বিচার হবে বাংলাদেশের জন্য একটি ল্যান্ডমার্ক বিচার, যে খুব দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ বিচারিক ত্রুটিমুক্ত একটি বিচার হবে, যেটি বাংলাদেশের মানুষ সারা জীবন মনে রাখবে। আমাদের দেশে আপনি দেখবেন যে একটি ঘটনা ঘটলে অনেকগুলো ঘটনা ঘটে, এটাকে বলে, আপনাকে আইনের ভাষায় বলে যে হচ্ছে গিয়ে ক্রিমিনাল বিহেভিয়ার। আপনি যখন একটি ঘটনা ঘটে তখন এই টাইপের অপরাধ প্রবণতাটা বেড়ে যায়। আপনি দেখবেন অনেকগুলো ঘটনা কিন্তু ঘটেছে। এটাকে যদি সরকার, আপনি দেখবেন যে সবাই এই বিচার নিষ্পত্তির জন্য সকলে অত্যন্ত আন্তরিক, যে বাংলাদেশের মানুষকে এই মেসেজ দিতে হবে এই বিচারের মাধ্যমে যে এই বাংলাদেশ যে বিচারহীনতা ছিল, এই বাংলাদেশে যে স্বজনপ্রীতি ছিল, এই বাংলাদেশে যে দুর্নীতি ছিল, এই বাংলাদেশ যে একটি আস্থাহীনতার জায়গায় চলে গিয়েছিল, যে একটি পরিবারের বাহিরে বাংলাদেশে কোনো কিছু হইতো না, এই বাংলাদেশ কিন্তু সেই বাংলাদেশ না। এটি একটি নতুন বাংলাদেশ, যেটি শুরু করেছিলেন যে রাজনীতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে বেগম খালেদা জিয়া, এখন তাদের পুত্র জনাব তারেক রহমান কিন্তু সেই নেতৃত্ব ধরেছেন। যে আপনি দেখবেন যে আমরা আশা করব এই রামিসা হত্যার বিচারের মধ্য দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থা একটি নতুন মেসেজ যাবে, যে মেসেজে একটি দৃষ্টান্ত স্থাপন হবে এবং ন্যায় বিচার কত দ্রুত ত্বরান্বিত হয় সেই ইনশাআল্লাহ সেই বিষয়টি এস্টাবলিশ হবে। রাশেদ খান, আপনার কাছে একটু জানতে চাই, এই যে আপনি বললেন যে ধর্ষণকে কেন্দ্র করে যে রাজনীতিগুলো হচ্ছে চারিপাশে, এটি আসলে সরকারকে এখানে কি সমাধানের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে, নাকি এখানে সমস্যার অংশ হিসেবে সরকারকে দেখা হচ্ছে? আপনার কি মনে হয়? আপনাকে মনে রাখতে হবে এই সরকার জনগণের ভোটে, আপনার আমার ভোটে নির্বাচিত সরকার। সুতরাং সরকারকে সমস্যার মাধ্যম হিসেবে দেখার কোনো সুযোগ নাই, বরং এই সরকার সমাধান করবে। কিন্তু এই ধর্ষণ যে একটি সমস্যা, এই সমস্যার সাথে সরকার জড়িত, সরকারের লোকজন জড়িত, সেটি দেখানোর চেষ্টা করছে জামাত এবং এনসিপি। আমি আগেই বলেছি যে তারা ধর্ষণের বিচার চায় না, তারা ধর্ষণকে নিয়ে এক ধরনের রাজনীতি করছে। জামাত এবং এনসিপি চায় বাংলাদেশে আরো ধর্ষণ হোক, এবং তাদের বক্তব্যগুলো যদি আপনি খেয়াল করেন, তাদের নেতারা বলছে যে বিএনপির কোন এক নেতা নাকি সে কোনো একটা জায়গায় বা গ্রামে গিয়েছে, বলছে যে এখানে আমার কচি নারী বা মেয়ে দরকার, এ ধরনের একটা কথা তারা বলছে। আমি জানি না আসলে বিএনপির কোন নেতার কথা বলছে। দেখেন, বিএনপি একটি বড় দল, বিএনপির কোনো একজন নেতা বা কর্মী যদি অপরাধ করে, বিএনপি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু জামাত ইসলাম এমন একটি দল, তাদের নেতারা অপরাধ করলে বরং আরো বেশি পুরস্কৃত করে। ওই যে আমির হামজা, দেখেন না নারীদেরকে নিয়ে কি ধরনের মন্তব্য করেছে। তিনি একজন এমপি, আমার ভাবতেই অবাক লাগে তার আশপাশে কার ভরি মোটা, বা নারীদের নিয়ে তিনি ওয়াজ মাহফিলে কি ধরনের মন্তব্য করেছেন নিশ্চয়ই আপনি জানেন। এই আমির হামজা বলেছিল যে আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, খোঁজ নিয়ে দেখ তোরা। ওয়াজ মাহফিল বলে নাই, সেই আমির হামজা এখন বলে যে আমি কখনো আওয়ামী লীগ করি নাই। মানে এছাড়া আরো বলেছিল যে যে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যাবে সে জাহান্নামে যাবে, এই ধরনের একটি বক্তব্য সে বলেছিল। আজকে জামাতের এমপি কারা? এই আমির হামজারা, যারা শেখ হাসিনার দোসর ছিল, যারা আওয়ামী লীগের দোসর ছিল। আজকে যারা রোজা এবং পূজাকে এক মনে করে তারা কিভাবে ইসলামিক দল হয় সেটি আমার প্রশ্ন। দেখেন, আমরা কখনোই কিন্তু রোজা এবং পূজাকে এক মনে করি না, কারণ রোজা আমাদের এমন একটি বিষয়, সেই সেনসিটিভ বিষয়টিকে আপনি পূজার সাথে কিভাবে মেলান? এত বড় জঘন্য অপরাধ করার পরেও আইনজীবী শিশির মনির তিনি কিভাবে জামাতের নমিনেশন পান? আবরার ফাহাদের খুনিদের পাশে দাঁড়ানোর পরেও তিনি কিভাবে জামাতের নমিনেশন পান, সেটি নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। এই শিশির মনির সাহেব এখন ফেসবুকে পোস্ট করেছেন তিনি রামিসার, তিনি নাকি আইনজীবী হতে চান। ধিক্কার জানাই। মনে ছিল না যে আবরারকে কিভাবে বুয়েটে পিটিয়ে হত্যা করেছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা? তার মানে কি ওই যে শিবির যে আসলে ক্যাম্পাসে ছাত্রলীগ হয়েছিল, আপনাদের ওই আবরার ফাহাদের যে খুনিরা, ওই খুনিদের মধ্যে কে কে শিবিরের সেটা প্রকাশ করেন।
আজকে শিবির যে পরিচয় প্রকাশ করে না কেন? কারণ পরিচয় প্রকাশ করলেই দেখা যাবে যে আবরার ফাহাদের খুনিদের মধ্যেও শিবির রয়েছে। আজকে শিশির মনিরদেরকে তারা এমপি বানাতে চেয়েছিল, কোন বিচার করেছে, কোন ব্যবস্থা নিয়েছে, একটা কারণ দর্শন নোটিশ দিয়েছে? কিন্তু বিএনপির একজন নেতা দেখান যে অপরাধ করেছে বা উল্টাপাল্টা বক্তব্য দিয়েছে যেটা বিএনপির ক্ষতি করছে, দেশের ক্ষতি করছে, একজন নেতাকেও কখনোই বিএনপি ধারণ করে নাই। বিএনপি বারবার বলেছে যে ওই ব্যক্তি অপরাধ করেছে, ওর দায় আমরা নিব না। দেখেন এইটা তো একটা দেশ, তাই না? এই দেশের মধ্যে অসংখ্য মানুষ কিন্তু অপরাধ করছে না? তো এই যে অপরাধী যারা, তারা কোনো কেউ জামাতের সাথে যুক্ত, কেউ বিএনপির সাথে, কেউ এনসিপির সাথে। এখন সবকিছুর দায়ভার মানে জামাতের একজন নেতাও যদি অপরাধ করে সেজন্য বিএনপিকে দায়ী করা হচ্ছে। এনসিপির হান্নান মাসুদ, একটা ঘটনা ঘটে গেলে যে এনসিপির হান্নান মাসুদ মানে সে তো আমরা দেখেছি ওই সময় সাদাবাজদেরকে থানা থেকে ছাড়িয়ে এনেছে। এখন এমপি হওয়ার পরে যদি কোনো অপরাধ করে, কোনো টেন্ডারবাজি করে, তারপরে বিএনপিকে দায় নিতে হবে, কারণ বিএনপি সরকার গঠন করেছে। আজকে আমরা দেখি নাই, আমি শেষ করি 10 সেকেন্ডে। দেখেন আজকে জামাতের অপকর্ম দেখেন। আজকে বিভিন্ন জায়গায় দেখছি যে জামাতের নেতার বাসায় চালের বস্তা পাওয়া যাচ্ছে, যেটা আমরা আওয়ামী লীগের সময় দেখেছি। জামাতের নেতার বাসায় আপনার তেলের ব্যারেল পাওয়া যাচ্ছে। আজকে জামাত যে অপকর্মে লিপ্ত হয়েছে এগুলো কিন্তু অনেক মিডিয়াতে আসতেছে না। আমি সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা তো শুধুমাত্র বিএনপির কোন নেতা কি বললো সেগুলো প্রচার করতেছেন। এই যে জামাতের যারা অপকর্ম করছে, জামাতের যারা লুটপাট করছে, চুরি করছে, আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সব থেকে বেশি চুরি করেছে জামাত এবং এনসিপি। সেই চুরির তদন্ত আজকে বাংলাদেশে কেন শুরু হচ্ছে না? আজকে আওয়ামী লীগের 16 বছরে যে লুটপাট হয়েছিল, 18 মাসে ইউনূসের 16 বছরেও কিন্তু লুটপাট হয়েছে। এই দুই সরকারের তদন্ত হওয়া দরকার। জি, এটা এসব নিয়ে কথা বলতে চাই, তবে একটি বিরতির পরে ফিরে আসতে চাই। দর্শকদের সঙ্গে থেকে নিচ্ছে একটি বিরতির সাথেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজকে আমরা কথা বলছি আশ্বাসের রাজনীতি ও বাস্তবতা এই বিষয়টি নিয়ে, এবং এই পর্যায়ে নজরুল ইসলাম ছোটন আপনার কাছে জানতে চাই, একটু তথ্য দিয়ে শুরু করতে চাই। নির্যাতন প্রতিরোধ আইন 2000 অনুযায়ী 180 কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তির কথা থাকলেও বাস্তবে শেষ হতে সময় লাগে গড়ে 3 বছর 7 মাস। এটা একটি প্রতিবেদনে পড়লাম আমি। তো তাই যদি হয় তাহলে কি মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা উঠে যাওয়া কি স্বাভাবিক না? আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, আপনি যে তথ্যটি দিয়েছেন এটি সত্য, অনেকাংশে সত্য। দেখুন, আসলে আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। বাংলাদেশে আমরা 18 কোটি মানুষ, সেই অনুযায়ী যে পরিমাণ আদালত থাকা দরকার, যে পরিমাণ বিচারক থাকা দরকার, এবং ইনভেস্টিগেশন করার জন্য যে পরিমাণ আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দরকার, সেই জনবল আমাদের নেই। এই কারণে আপনার এই লোকবলের অভাবে এই সুযোগটি হচ্ছে আমাদের দেশের অপরাধীরা নিচ্ছে। দেখুন, এখন আমাদের দেশে পুলিশ অপরাধ তদন্ত করে, পুলিশ মামলা রিসিভ করে, পুলিশ বিভিন্ন রকমের সংঘর্ষ দেয়, পুলিশ প্রোটোকল দেয়, সবকিছু এই পুলিশকে দিতে হয়। এখন আমাদের যে পরিমাণ পুলিশ দরকার, আমরা যদি আলাদা একটি ডিপার্টমেন্ট করতে পারতাম শুধুমাত্র মামলা তদন্ত করবেন, তাহলে আমার মনে হয় আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারতাম। এবং আমরা সবসময় বলি যে বাংলাদেশে বিচার বিভাগ সবসময় অবহেলিত। আমি যেহেতু আইনের ব্যাকগ্রাউন্ডে রয়েছি, এই বিচার বিভাগটা অবহেলিত এই কারণে এখানে বাজেট অনেক কম থাকে, অপ্রতুল বাজেট থাকে। অপ্রতুল বাজেটের কারণে গভর্নমেন্ট চাইলেই এখানে অতিরিক্ত সংখ্যক বিচারক নিয়োগ করতে পারেন না, অতিরিক্ত সংখ্যক আদালত তৈরি করতে পারেন না, এবং তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেই জিনিসগুলো করতে পারেন না। এই জন্য এত সুন্দর একটি আইন থাকার কারণেও আমাদের দেশে ধর্ষণের মতো গুরুতর অপরাধের শাস্তিগুলোর বিচার নিষ্পত্তি করতে আমাদের বছরের পর বছর লেগে যাচ্ছে। এবং আরেক ক্ষেত্রে আমাদের যারা বিচার প্রার্থী, আমি বলবো তাদেরও কিছু অনেক সময় দুর্বলতা থেকে যায়। যেমন অনেক সময় আমরা দেখি যে দিনের পর দিন সাক্ষীগুলো আসেন না, আদালত থেকে তাদের নামে সমন যাচ্ছে, ওয়ারেন্ট যাচ্ছে, কিন্তু সাক্ষীরা সাক্ষী দিতে আসেন না। আবার বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন যে আমরা একটি, আমি বলবো যে আমরা বলি যে উন্নয়নশীল দেশ, কিন্তু আমরা এখন আসলে নিম্ন মধ্যবিত্ত একটি দেশ। এখানে সামাজিক আমাদের অভাব রয়েছে, ক্ষুধা রয়েছে, দারিদ্র্য রয়েছে। এই অপরাধগুলোর মতো অপরাধগুলোতে আপনি দেখবেন যে অপরাধী যখন সেখানে গিয়ে কিছু টাকা অফার করছেন, তারা কিন্তু সেই টাকাগুলো নিচ্ছেন, নিয়ে তারা আর যেহেতু আইনে আপোষের কোনো সুযোগ নেই, তারা সাক্ষী দিতে যাচ্ছেন না। এই সাক্ষী দিতে না যাওয়ার কারণে হয় কি, তখন এই বিচারটি শেষ হয় না, আসামিগুলো খালাস পেয়ে যাচ্ছেন অথবা অব্যাহতি পেয়ে যাচ্ছেন। আমাদেরকে এই জায়গাগুলোতে নজর দিতে হবে, যার কারণে বাংলাদেশে একটি বিচার ব্যবস্থার প্রতি মানুষের অনেকাংশেই আপনার একটু দুর্বলতা রয়ে গেছে। এই জায়গাগুলোতে যদি বর্তমানে যে আইনমন্ত্রী রয়েছেন তিনি অ্যাটর্নি জেনারেল অত্যন্ত বিচক্ষণ একটি মানুষ, আমার মনে হয় এই জায়গাগুলোতে আমাদেরকে একটু জোর দিতে হবে এবং বিচার বিভাগের
আমি বলবো যে আমাদের বাজেট বাড়াতে হবে, আমাদের বিচারক সংখ্যা বাড়াতে হবে, আমাদের আলাদা একটি ইনভেস্টিগেশন সেল করতে হবে যে শুধুমাত্র তারা যে অপরাধগুলো হবে, যে মামলাগুলো হবে, সেই মামলাগুলো তদন্ত করবেন এবং খুব দ্রুত সময়। এবং আরেকটি বিষয় রয়েছে, আমাদের হচ্ছে আসলে পর্যাপ্ত তথ্য উপাত্ত সংরক্ষণ করার আমাদের যে নলেজ, স্পেশালাইজড নলেজ পার্সন আমাদের স্কিল অভাব। যেখানে আমাদের সারা বাংলাদেশে একটি মাত্র ল্যাব রয়েছে যেখানে ডিএনএ টেস্ট হয়, চট্টগ্রামের মধ্যে এখন একটি ল্যাব হয়েছে। এই জায়গাগুলো তো আমাদের আসলে অনেক সময় লেগে যাচ্ছে। এই জিনিসগুলো যদি আমরা বাড়াতে পারি, আমার মনে হয় বাংলাদেশে আমরা এই একটি দারুণ একটি সুযোগ এবার আসছে যে হয়তো বিচারগুলো আমরা দীর্ঘসূত্রিতা কমবে এবং খুব নিশ্চয়ই। দ্রুত এই রামিসা হত্যার মতো যে সেন্সিটিভ ইস্যুগুলো, এই ধর্ষণ, হত্যা, তারপরে হচ্ছে আপনি দেখবেন মাদকের আমাদের দেশে একটি অনেক বড় সমস্যা রয়েছে। যেমন মাদক মামলা আপনি দেখবেন যে এই বাংলা, আপনি দেখুন একটি 7 বছরের বাচ্চা আমরা কখন ধর্ষণ হয়, যেই লোকটি ধর্ষণ করেছেন সেই লোক নিঃসন্দেহে সুস্থ নয়। একটি সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই 7 বছরের একটি বাচ্চাকে ধর্ষণ করতে পারে না। এই যে অনেকগুলো কারণ আমাদের বেরিয়ে একটি আসছে। মাদক, বাংলাদেশের একটি এত প্রবল একটি সমস্যা, এই মাদক নির্মূল করতে হবে। যদি এইটি, আমি বলবো এটি অবশ্যই মাদকের একটি ব্যাড ইফেক্ট। কোন সুস্থ ধন্যবাদ মানুষ নজরুল এগুলো কাজ ইসলাম করতে ছোটন, পারে না। আপনার বক্তব্য পরিষ্কার। এই পর্যায়ে রাশেদ খান আপনার কাছে জানতে চাই যে ছোটন ভাই যে এই বিচার ব্যবস্থা বা কার্যকরের ঘাটতিগুলোর কথা বললেন, সেগুলো নিয়ে সরকার আসলে নজর দেবে কিনা? এছাড়াও এই যে একটা কথা প্রচলিতই রয়ে গেছে, আসামি ধরা পড়ে না, এবং ধরা পড়লে শুধুমাত্র ধর্ষণ মামলার ক্ষেত্রে বলতেছি না, সব ধরনের মামলার ক্ষেত্রেই বলছি, আসামি ধরা পড়ে না, ধরা পড়লেও প্রভাব খাটিয়ে বেড়ে যায়। আসলে এই প্রভাবগুলো খাটায় কারা? দেখেন, অবশ্যই রাজনৈতিক নেতৃত্ব, তারাই অতীতে এ ধরনের প্রভাব খাটিয়েছে। তবে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, তারা যৌথভাবে কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছে। আমি আগেই বলেছি, জামাত এবং এনসিপি চাচ্ছে বাংলাদেশে ধর্ষণ বাড়ুক, বাংলাদেশে অপরাধ বাড়ুক, কারণ এই বিষয়গুলোকে নিয়ে তারা আসলে এক ধরনের রাজনীতি করতে পারবে। এবং সেই রাজনীতি করার জন্যই আজকে তারা কিন্তু দেখবেন যে তাদের যে বিচারের দাবিতে যে কর্মসূচি, সেখানে যতটা না বিচারের কথা বলে, তার থেকে বেশি বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করে এবং বিএনপিকে পতন করার হুমকি দেয়, 16 দিনে ফেলিয়ে দিবে, নানান কথাবার্তা তারা বলে এবং গণ অভ্যুত্থানের হুমকি দেয়। মানে গণ অভ্যুত্থান এমন সস্তা জিনিস, জামাত ইসলাম ডাকলেই মনে হয় লাখ লাখ মানুষ চলে আসবে। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, সে কয়েকদিন আগে একটি বক্তব্য সে জাতির সামনে হাজির করলো যে মির্জা আব্বাস সাহেবের সহধর্মিণী, সেখানে নাকি আপনার কোথায় নাকি নির্বাচন কমিশন অফিসে 5 থেকে 6 হাজার মানুষ নিয়ে গিয়েছে। সে বলছে আমি চাইলে সেখানে 1 লাখ থেকে 50 হাজার মানুষ জড়ো করতে পারতাম, রক্তপাত হবে, এই জন্য আমি আমার নেতাকর্মীদেরকে ডাকি নাই। আমি অবাক হয়ে গেলাম যে কিছুদিন আগে ইসাক সরকারের সাথে নাকি আপনার প্রায় 3000 নেতাকর্মী এনসিপিতে যোগদান করেছে। তাহলে এই যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিম নিক্ষেপ করা হলো, তারপরে ইনস্ট্যান্ট যে কর্মসূচি মানে এনসিপি গতকাল পালন করলো, সেখানে তো 100 মানুষও হয়নি। তাহলে কোথায় গেল সেই ইসাক সরকারের ফাফরবাজি? তার সাথে নাকি আপনার 3000 নেতাকর্মী যুক্ত হয়েছে। এনসিপির যে উত্তর দক্ষিণ ওয়ার্ডে, সেখানে নাকি লাখ লাখ নেতাকর্মী, যেটা নাসিরউদ্দিন পাটোয়ারি দাবি করলো, সেই মানুষগুলো কোথায় গেল? আজকে এইভাবে আজকে আপনি যেটি বললেন যে তাহলে বাংলাদেশের পরিবর্তন কোথায় হবে, যেখানে আসলে শেষ করি, যেখানে আসলে মানে ইয়াবাখোর পাটোয়ারির মতন মানুষেরা বাংলাদেশের নেতা হচ্ছে, সেখানে এই দেশের পরিবর্তন কোথায় হবে? আজকে দেখেন আমরা যে কথা আসলে বিরতির পরে ফিরে আসছি। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছে আরেকটি বিরতি, সাথেই থাকবেন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যা, এবং এ পর্যায়ে রাশেদ খান আপনার কাছে জানতে চাই, এই যে রাষ্ট্রের একটি অন্যতম গভীর আস্থার জায়গা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থা, সেখানে আমরা সবসময় দেখতে পাই যে একটি পক্ষ সেটিকে ভয়াবহভাবে নষ্ট করার চেষ্টা করছে, ভায়োলেট করার চেষ্টা করছে। সরকার কি এটা টের পায় কিনা? দেখেন, সরকার তো অবশ্যই এই বিষয়গুলো টের পাবে না কেন? সরকারে যারা আছে তারা তো বিচক্ষণ। তবে আমি আরেকটি কথা বলি, আপনার এই টকশো চলাকালীন সময়ে দেখলাম জামাতের যিনি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তিনি আজকে যে বক্তব্য দিয়েছেন, অত্যন্ত মানে কি বলবো, এই বক্তব্য শুনে মনে হয়েছে যে তিনি আসলেই প্রকৃতপক্ষে নাসিরউদ্দিন পাটোয়ারির বড় ভাই। তিনি বলেছেন যে বিএনপির প্রতি আল্লাহ অসন্তুষ্ট, তাই দেশে রোগ বালাই ও সংকট বাড়ছে।
মানে এইটা কোনো মানে একজন রাজনীতিবিদ বলতে পারে কিনা সেটি নিয়ে আমার সেই দেশের মধ্যে তো সন্দেহ ওনারাও আছে। বাস করেন। হ্যাঁ, সেটাই তো কথা। এখন বিএনপির প্রতি আল্লাহ অসন্তুষ্ট, এইটা তিনি আসলে কিভাবে বুঝলেন? এই যে ধর্ম নিয়ে রাজনীতি যেটা জামাত ইসলাম করে, এই রাজনীতি করার কারণে আল্লাহ যে নারাজ হচ্ছে না তার নিশ্চয়তা কি? আমি জামাত ইসলামকে বলবো এই ধরনের মুনাফিকি রাজনীতি বন্ধ করেন। কথায় কথায় ইসলাম, কথায় কথায় ধর্ম, কথায় কথায় আল্লাহকে আপনারা যেভাবে হাজির করেন আর আপনারা ইসলামিক ব্যাখ্যা দাঁড় করান, কোরআন সুন্নাহর আলোকে কথা বলেন। একটা ঘটনা নিশ্চয়ই আপনি দেখেছেন যে জামাতের একজন এমপি মাসুদ ভাই, তিনি তার একটি বক্তব্যে বললেন যে বউয়ের চিকিৎসা আগে নাকি বাইতুল মালের চাঁদা আগে? বউয়ের জন্য তোমরা 2 লাখ টাকা পর্যন্ত খরচ করে ফেলাও, কিন্তু বাইতুল মালের মাত্র 5,000 টাকা চাঁদা দাও না। এইটাই কি তোমাদের ইসলামের প্রতি, ধর্মের প্রতি, দলের প্রতি ভালোবাসা? এরপরে তিনি কোরআনের বিভিন্ন আয়াত তেলাওয়াত শুরু করলেন। এই যে আপনার মাসুদরা আজকে যেভাবে ইসলামের অপব্যাখ্যা করছে, আজকে ইসলামী রাজনীতির নামে ভণ্ডামি করছে, এই জন্য আমি বলি যে জামাত ইসলাম কোনো ইসলামিক দল নয়, বরং জামাত ইসলাম আজকে ইসলামের নাম নিয়ে প্রতারণা, ভণ্ডামি, মুনাফিকি এবং জাতির সাথে গাদ্দারি করছে। আজকে মিয়া গোলাম পরোয়ার যে ধরনের বক্তব্য দিয়েছে, তার বক্তব্য শুনে মনে হয়েছে যে তিনি আসলে এই নাসিরউদ্দিন পাটোয়ারিদেরকে তৈরি করছেন এবং তিনি পিছন থেকে এদেরকে পৃষ্ঠপোষকতা করছেন। জি, ধন্যবাদ আপনাকে রাশেদ খান আপনার বক্তব্যের জন্য। এই পর্যায়ে নজরুল ইসলাম ছোটন, আপনার কাছে জানতে চাই, এই যে আপনি আইনে আসলে অনেকগুলো ধারার কথা বললেন, এত তারা মনে হয় বাংলাদেশের আকাশেও দেখা যায় না। তো এই ধারাগুলো আসলে পরিবর্তন সামনে হবে কিনা, আপনি কি মনে করেন যে এই সরকার সেটি হস্তক্ষেপ করবে কিনা? দেখুন, বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর আইন রয়েছে, অনেক আইন রয়েছে, কিন্তু আসলে আমরা আইনগুলো প্রয়োগ করতে পারি না। আমি আগেই বলছি যে আমাদের লজিস্টিক সাপোর্টের অভাব রয়েছে। এবং আপনি দেখুন, আমরা ঢাকার রাস্তায় ট্রাফিক এটি নতুন সংযোজন হয়েছে, এআই ক্যামেরা দিয়ে এখন বলছে যে অটোমেটিক মামলা হয়ে যাবে। আপনি দেখবেন যে ঢাকার রাস্তার চিত্র কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তা আমার মনে হচ্ছে এরকম বাংলাদেশের আইনগুলোর সাথে যদি এরকম প্রযুক্তির ব্যবহার করা যায়, তাহলে আমার মনে হচ্ছে আমরা খুব দ্রুতই আমরা এর ফলাফল পাবো। এবং একই সাথে শুধু আইন করলেই হবে না, আমাদের আসলে আইন নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম অপর্যাপ্ত, আমি নাই বলবো না, অপর্যাপ্ত রয়েছে। এবং আমাদের দেশের মানুষের আসলে আইন না মানার একটি সংস্কৃতি রয়েছে। এবং আমি সবসময় বলি একটি কথা, যে আমাদের বাংলাদেশের মানুষের একটু মনোজাগতিক সমস্যাও রয়েছে। আমরা একটু সুযোগ পেলেই আমরা আসলে নীতি নৈতিকতার মধ্যে থাকি না, যেটির এখন একেবারে পর্যাপ্ত উদাহরণ হচ্ছে আপনি দেখবেন যে নাসিরউদ্দিনের মতো ইয়াং জেনারেশন যারা লিডার রাজনীতি করতে আসছেন, তারা কিন্তু সেই পুরনো ধারার রাজনীতিকে ক্যারি করছেন। যদি এই মনোজাগতিক সমস্যা না থাকতো, তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো ইয়াং যারা নেতৃত্ব, আমরা যারা আশা করেছিলাম যে 24 পরবর্তী একটি সুন্দর বাংলাদেশ হবে, যেখানে দোষারোপের রাজনীতি থাকবে না, যেখানে থাকবে সমালোচনা, যেটি প্রকৃত অর্থেই সমালোচনা, সরকার যদি ভুল করে সেই সমালোচনা ধরিয়ে দিবেন। কিন্তু আমরা দেখছি সেদিকে না, তারা কাদা ছুঁড়ি করছেন, সেই পুরনো একটি ইস্যুকে রাজনৈতিক ইস্যু বানাতে চাচ্ছেন। যেই রাশেদ খান বলেছেন যে এই ধর্ষণকে কেন্দ্র করে তারা কিন্তু রাজনীতি করছেন, সরকারকে অজনপ্রিয় করে তোলার একটি চেষ্টা চালাচ্ছেন। আমার মনে হয় এই জায়গাগুলো থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে। এবং এই ইয়াং জেনারেশন, আমরা যদি বলি জেনজি এবং আলফা, জেনারেশন আলফা, আমার মনে হয় এই জিনিসগুলো বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশকে আমরা কোন দিকে নিতে চাই। সেটি আমার মনে হয় একটি সুযোগ হয়তো তৈরি হয়েছে। সর্বপরিমাণে রাজনৈতিক দলগুলোরও সচেতন হতে হবে। জি, রাশেদ খান বলেন। আচ্ছা, আমি দেখেন ফেসবুকে একটি পোস্ট লক্ষ্য করছিলাম যে এনসিপি বসন্ত। তো এনসিপি বসন্ত এমন ভাবেই ছড়িয়েছে যে আমরা গতকাল দেখলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা হলো এবং সেখানে আপনার প্রায় 100 জন হবে মনে হয় মিছিলে যে লোক সংখ্যা, কিন্তু তারা বলছে যে প্রতিদিন নাকি এনসিপিতে প্রায় 2 থেকে 3 হাজার মানুষ সারা দেশে যুক্ত হচ্ছে। তাহলে এনসিপি বসন্ত গেল কোথায়? অনেকে হয়তো এই যে জামাতি ফলোয়ার নাসিরউদ্দিন পাটোয়ারিকে জামাতটা ফলোয়ার করে শেষ করে দিচ্ছি। নাসিরউদ্দিন পাটোয়ারি যে জামাতি ফলোয়ার, যখন বিএনপির বিরুদ্ধে গালি দিচ্ছে সেই সময় লাইক কমেন্ট দিচ্ছে, এখন ওরা মনে করছে যে সব তো ভালোবাসা আমাদের, কিন্তু এনসিপির প্রতি মানুষের কোনো ভালোবাসা নাই। যেটা ছাত্র সংসদ নির্বাচনে দেখেছি, জামাতের সাথে যদি এনসিপি না যেত, এমনকি নাহিদ ইসলাম নিজেও পাশ করতে পারতেন না, এনসিপি একটা আসনও পেত না। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি একজন পলিটিক্যাল, নাসিরউদ্দিন পাটোয়ারি একজন পলিটিক্যাল বাস্টার হিসেবে কিন্তু জাতির সামনে এসেছে। তার মতো ঘৃণ্য চরিত্রের মানুষ যদি এনসিপি কে নেতৃত্ব দেয়, তাহলে কিন্তু তারা রাজনীতি করতে পারবে। এই ছিল আজকের মতো দেশ সন্ধ্যায়। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।